নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত। কিডনি শরীরের এমন একটি অঙ্গ যেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হলে গোটা শরীর প্রভাবিত হতে বাধ্য। এই কিডনির সমস্যা হচ্ছে বা আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না সেটা বুঝবেন কি করে? কি করে বুঝবেন আপনার কিডনি কোনো সমস্যায় আক্রান্ত কিনা? সেটা বোঝার জন্য কী কী লক্ষণ দেখে বুঝবেন, কিভাবে কিডনি ভালো রাখবেন এবং কখন ডাক্তারের কাছে যেতে হবে, কী চিকিৎসা করতে হবে, লাইফস্টাইল কী হবে, দৈনন্দিন জীবনযাপন কী হবে, সেসব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা চলে এসেছি কলকাতা শহরের বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডক্টর পার্থ কর্মকারের কাছে। ডাক্তারবাবু, হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাকে স্বাগত। নমস্কার। থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি টু গিভ ইউ দিস ইন্টারভিউ। দর্শকদের জানাই আমি ডক্টর পার্থ কর্মকার, নেফ্রোলজিস্ট অ্যান্ড ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। আমি ডাইরেক্টর নেফ্রোলজি ফর্টিস হসপিটাল এবং আর.এন. টেগোর হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট হিসেবে যুক্ত। আমার ক্লিনিক কিডনি প্লাস ক্লিনিক কলকাতার যাদবপুরে অবস্থিত। একেবারেই ডাক্তারবাবু, একটা প্রশ্ন খুব আসে, দর্শকরা যেটা জানতে চান যে আমার কিডনি সুস্থ আছে কি না বা কিডনিতে কোনো রোগ হয়েছে কি না, কোনো সমস্যা হচ্ছে কি না, আমরা বুঝবো কী করে? প্রাথমিক লক্ষণগুলো কী দেখে বুঝবো কিডনি খারাপ হতে চলেছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ হচ্ছে, আমার মনে হয় সমাজ এবং জনসাধারণকে আরও অনেক বেশি করে সচেতন হতে হবে এবং আপনাদের এই যে ভিডিওর মাধ্যমে, এই প্রচেষ্টার মাধ্যমে, এটা অত্যন্ত ভালো প্রচেষ্টা এবং এর মাধ্যমে জনগণকে আরও বেশি করে সচেতন হতে হবে। এই প্রসঙ্গে প্রথমেই বলি যে কিডনি যে রোগ সেটা দুই প্রকার। একটা হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি, মানে হঠাৎ করে কিডনি খারাপ হলো, আর একটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, যাকে আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেলে বলি কিডনি ফেলিওর হয়েছে বা রেনাল ফেলিওর। এখন আজকে এই মুহূর্তে আমি যে আলোচনাটা করছি সেটা ক্রনিক কিডনি ডিজিজ প্রসঙ্গে। ভারতবর্ষে এবং বাংলাদেশেও ক্রনিক কিডনি ডিজিজের যে পরিসংখ্যান, তাতে দেখা যাচ্ছে যে 50% পেশেন্ট ফার্স্ট টাইম কিডনির রোগ ধরা পড়ছে যখন কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো একটা কিডনির, আমাদের শরীরে দুটো কিডনি, এবং সেই কিডনি লাস্টে যে পৌঁছতে অনেক সময় লাগে, স্টেজ 1 থেকে স্টেজ 5-এ যেতে অনেক সময় লাগে। তাহলে এই সময়ের মধ্যে তার রোগটা ধরা পড়েনি এবং ফার্স্ট টাইম ধরা পড়ছে স্টেজ 5, যখন ডাক্তারবাবুদের আর কিছু করার থাকছে না। তো এই প্রসঙ্গেই এই সিমটমসটা খুব ইম্পর্ট্যান্ট, যে কি দেখলে বোঝা যাবে যে কিডনির রোগ হয়েছে। যদি সেই রকম স্পষ্ট সিমটমস থাকতো তাহলে 50% পেশেন্ট লাস্ট স্টেজে ধরা পড়তো না। সুতরাং আমার এই 17 বছরের নেফ্রোলজি প্র্যাকটিসে আমি প্রথম যেটা বলবো যে কিডনির রোগের প্রথম সিমটমস হচ্ছে কোনো সিমটমস না থাকা, সেটা ভেতরে 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 চলতে থাকে। কিডনির রোগের সিমটমসে আসার আগে আমি বলতে চাই দর্শকদের যে কিডনির রোগ, যে ক্রনিক কিডনি ডিজিজ, সেগুলো অনেক রোগ থেকে হয়। মানে এটা কিন্তু অরিজিনাল রোগ নয়, এটা মৌলিক রোগ নয়। মৌলিক রোগটা হচ্ছে অন্য কিছু, যেমন ডায়াবেটিস। ডায়াবেটিস হচ্ছে মৌলিক রোগ এবং তার কমপ্লিকেশন হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। হাই ব্লাড প্রেশার অনেক সময় মৌলিক রোগ এবং সেটা যখন কন্ট্রোলে থাকছে না, সেখান থেকে হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে একটা গ্রুপ অফ ডিজিজেস আছে, যার মধ্যে অনেক রোগ পড়ে, সেখান থেকে কিডনি শেষ হয়ে যেতে পারে। ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস থেকে, যেমন কিডনিতে পাথর, পেইন কিলার খাওয়া, গ্যাসের ওষুধ খাওয়া, আরও অনেক ডিজিজ আছে, সেগুলো মৌলিক রোগ, সেখান থেকে কিডনির রোগ হতে পারে। জন্মগত ত্রুটি থেকে হতে পারে, বংশগত কিডনির রোগ থেকে হতে পারে। সব বিভিন্ন রোগের
কমপ্লিকেশন থেকে হচ্ছে যেটা যে ক্রনিক কিডনি ডিজিজ বা ক্রনিক রেনাল ফেলিওর। তাহলে এদের সিমটমস কি হবে? একটা ডায়াবেটিস পেশেন্টের অনেক সিমটমস থাকে ডায়াবেটিস থেকে। সুতরাং ডায়াবেটিস ওই সিমটমস থেকে যদি আমরা ডায়াবেটিসটা ধরতে পারি, এবং যাদেরই যখনই ডায়াবেটিসটা ধরা পড়লো তখনই যদি আমরা দেখে নিই কিডনি কেমন আছে, তাহলে এই রোগী যারা পঞ্চম স্টেজে আসছে তারা কিন্তু পঞ্চম স্টেজে আসবে না, তারা আসবে ফার্স্ট স্টেজে। তাদের তখনও কিন্তু সিমটমস বা লক্ষণগুলি শরীরে প্রকাশিত হয়নি। ঠিক একইভাবে হাই ব্লাড প্রেশার যাদের আছে তাদেরও কিন্তু প্রথম থেকেই কিডনির পরীক্ষা করে দেখে নেওয়া উচিত যে সেগুলো ঠিক আছে কি না। এবার আসি লক্ষণে। কিডনির রোগের লক্ষণগুলি তার স্টেজের উপরে ডিপেন্ড করে। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3তে সাধারণত খুব একটা লক্ষণ দেখা যায় না, মানে আমি ক্রনিক কিডনি ডিজিজের লক্ষণ বলছি, এগুলো কিন্তু আর প্রাথমিক রোগের লক্ষণ বলছি না। এবার স্টেজ 3-র পর থেকে যেমন অনেকের একটা ভেগ সিমটমস, দুর্বলতা দেখা যায়, খিদে কমে যায়, রক্তাল্পতা হয়, পা ফুলতে পারে, পেচ্ছাপ বেশি হতে পারে, পেচ্ছাপ কমে যেতে পারে, রাত্রিবেলায় বেশি পেচ্ছাপ হতে পারে, পেচ্ছাপ ধরে রাখতে না পারা, অবস্ট্রাকশন হওয়া, শ্বাসকষ্ট হওয়া। এবার এগুলোই যখন আরও বেশি হতে থাকে স্টেজ 4 এবং স্টেজ 5-এ, তাদের সিমটমস আরও বেড়ে যায়, এবং আস্তে আস্তে যখন স্টেজ 5-এ চলে যায় তখন তার শ্বাসকষ্ট খুব বেড়ে যায়, খিদে এতটাই কমে যায় যে ওজন কমতে থাকে, এবং শ্বাসকষ্ট থেকে হাসপাতালে ভর্তিও হতে পারে। হঠাৎ করে কোনো পেশেন্ট যাদের সুগার বেশি ছিল তার হঠাৎ করে দেখা যাচ্ছে সুগার খুব ফল করছে, কমে যাচ্ছে, একই ওষুধে বা ওষুধ কমিয়ে দেওয়া সত্ত্বেও, তার মানে হচ্ছে তার কিডনির রোগ বেড়ে গেছে। যার ব্লাড প্রেশার ছিল তার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকছে না, আগে কন্ট্রোলে ছিল, একটা ওষুধ খেলে, দুটো ওষুধ খেলেই কন্ট্রোলে থাকছিল, এখন আর কন্ট্রোলে থাকছে না, তার মানে তার কিডনির রোগ বাড়ছে। তো এইগুলো হচ্ছে কিডনির রোগের সিমটমস। অনেক সময় পিঠে ব্যথা, মানে কোমরের ওপরের দিকে ব্যথা, যেখানে কিডনিতে সিস্ট থেকে ব্যথা হতে পারে, কিডনিতে ইনফেকশন থেকে ব্যথা হতে পারে, আরও অনেক কিডনির রোগ থেকে ব্যথা হতে পারে। সুতরাং এইগুলি হচ্ছে মোটামুটি সিমটমস। তবে আমি আবার জোর দিয়ে বলছি যে কিডনির রোগ যদি প্রাথমিক অবস্থায় আপনারা ধরতে চান তাহলে কিন্তু লক্ষণগুলির ওপরে ডিপেন্ড করবেন না। এবার অনেক সময় পেচ্ছাপ একটু লাল হলো বা একবার পেচ্ছাপে রক্ত বেরোলো, তারপরে ঠিক হয়ে গেল, অনেক সময় আমরা ইগনোর করি, সেটাকে ইগনোর করা চলবে না। ফ্রদি ইউরিন, পেচ্ছাপে ফেনা হওয়া, এই ফেনা হওয়া নিয়েও আমার অনেক ভিডিও আছে। যে পেচ্ছাপ আপনি যদি কোমোডে করেন, ফ্লাশ করার পর যদি ফেনাটা রয়ে যায়, তার মানে এটা কিডনির রোগ থেকেই ফেনাটা হচ্ছে। তো এইসব জিনিসগুলো খুব মানে দেখতে হবে। আরেকটা হচ্ছে পা ফোলা। এই পা ফোলাটা দেখবেন অনেক পেশেন্টকেই যদি আপনারা জিজ্ঞেস করেন আপনার পা ফোলে, হ্যাঁ মাঝে মধ্যে ফোলে, বা অনেকটা জার্নি করে করলে তবে ফুলছে, পারসিস্টেন্ট নয়, তখন পেশেন্টরা কিন্তু এগুলো ইগনোর করতে থাকে। এটা ইগনোর নয়, ওই একটু যে পা ফুলছে, একটু যে লং জার্নিতে যে পা ফুলছে, দিস কুড বি দ্য আর্লি সিমটমস অফ দ্য ক্রনিক কিডনি ডিজিজ। এখানে যদি কিডনি ডিজিজ বলছেন আপনি, যেখানে লক্ষণগুলো সবসময় বোঝা যায় না, অ্যাসিমটোমেটিক থাকে, এবার ধরুন ধরা পড়লো, এবার ক্রিয়েটিনিনটা অনেক সময় চেক আপ করলাম, ক্রিয়েটিনিনটা একটা জায়গায় এলো 1.2 বা 1 বা তার নিচে, এইখানে কি ক্রিয়েটিনিনের মাত্রাটা কতটা হলে আপনি বলছেন যেটা আপনার মানে চিন্তার বিষয় আছে, উদ্বেগের বিষয় আছে, সেটা ক্রিয়েটিনিনটা কত থাকা উচিত? এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এতদিনের নেফ্রোলজি প্র্যাকটিসের পরে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে কিডনির রোগের বিশেষ ওষুধ নেই, মানে ক্রিয়েটিনিনের ওষুধ নেই। সুতরাং একটা ক্রনিক কিডনি ডিজিজ সেটা যদি একদম প্রাথমিক অবস্থায় ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা সঠিক চিকিৎসা করতে পারি, এবং সেই সঠিক চিকিৎসা করলে তবেই এই কিডনিটা অনেক বছর
টিকে থাকবে। আদারওয়াইজ আপনি যে স্টেজেই ধরা পড়ুক, 2 হোক 3 হোক, হয়তো 5-এ ধরা পড়লো না, স্টেজ 5-এ ধরা পড়লো না, তার আগেই 2-3-তে ধরা হলো, সেই পর্যায়েতেও কিন্তু কিডনির রোগের চিকিৎসা সেইভাবে সম্ভব নয় যেটা সম্ভব একদম প্রাথমিক স্টেজ 1-এ। স্টেজ 1-এ ক্রিয়েটিন কত থাকার কথা? নর্মাল বা নিয়ার নর্মাল। ক্রিয়েটিনের ভিত্তিতে একটা ক্যালকুলেশন করা হয়, যার ভিত্তিতেই এই স্টেজিংগুলো করা হয়, তাকে বলে ইজিএফআর। ইজিএফআর আমাদের দেশে ধরা হয় মিনিমাম 90 ইজ নর্মাল। কিডনি ডোনেশনের ক্ষেত্রে 80 ইজ নর্মাল, দুটো কিডনি মিলে। বয়সের ভিত্তিতে ইজিএফআর কমতে থাকে, যেমন আমাদের শরীরে চুল পাকে, মাসল কমে, এজিং যাকে বলে, সেই এজিং প্রসেসে কিন্তু ইজিএফআর কমতে থাকে। সেক্ষেত্রেও কিন্তু তাহলে ক্রিয়েটিনটা একটু বাড়বে। সুতরাং ক্রিয়েটিনের নর্মাল মাত্রা অবশ্যই 1, নট মোর দ্যান 1। বিভিন্ন ল্যাবে বিভিন্ন মেথডে 1.2, 1.5 পর্যন্ত ধরা হয়, কিন্তু ইজিএফআর যদি আমি নর্মাল দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিনের মাত্রা 1-এর বেশি হওয়ার কথা নয়। এবার 1-এর বেশি হলেই কি তার কিডনির ডিজিজ আছে কি নেই সেটা কিন্তু আরও অন্যান্য সিমটমস, ইউরিনের টেস্ট এবং কিডনির আল্ট্রাসাউন্ড, তার এজ, তিনি কি ওষুধ খাচ্ছেন, তার ভিত্তিতে আমরা ডিসাইড করি। সুতরাং ক্রিয়েটিনিন 1 হলে আপ টু 1 পর্যন্ত আমরা খুবই খুশি, নর্মাল। কিন্তু তার থেকে বেশি থাকলেই যে কিডনির ডিজিজ হয়েছে সেটা আমরা যেমন ধরবো না, সেরকম আমরা সাবধানে থাকবো এবং আমাদের ডাক্তারি পদ্ধতিতে দেখে নেব ওনার ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে কি হয়নি। এবার আপনাকে আমি প্রথমেই যেটা বললাম যে ক্রনিক কিডনি ডিজিজের কারণ খুঁজতে হয়, এটা ডায়াবেটিস থেকে কিনা, হাইপারটেনশন থেকে কিনা, ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস থেকে কিনা, বা অন্যান্য কোনো রোগ থেকে কিনা। সেগুলো আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, যেগুলো কস্টলি নয় এবং সিম্পল, আমরা অনেক দেখেছি যে অনেক ইনস্টিটিউটে প্রচুর টেস্ট করা হয়, সেই টেস্টগুলো হয়তো অধিকাংশ ক্ষেত্রে দরকার হয় না। তবে এমনও হতে পারে যে সেখানে বহু দূর থেকে পেশেন্ট আসে বলে তারা একবারে সব টেস্ট করিয়ে নেন, মানে নেফ্রোলজিতে যত টেস্ট আছে সেই টেস্ট করিয়ে নেন, কিন্তু সবগুলো দরকার হয় না। সিম্পল কিছু টেস্ট করলেই বুঝতে পারা যায় যে কিডনির রোগ কেন এবং কতটা হয়েছে। স্পেসিফিক কিছু টেস্ট আছে যেটা থেকে বোঝা যায় কিডনির রোগের কারণটা কি, যেমন হচ্ছে কিডনি বায়োপসি। এবার কিডনি বায়োপসির কথা বললেই পেশেন্টরা একটু ভয় পেয়ে যান এবং তারা ভাবেন ক্যান্সারের সাথে সম্পর্ক আছে, কিডনি বায়োপসি করলে পেশেন্ট খারাপ হয়ে যাবেন। কিন্তু আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমি দর্শকদের বলতে চাই যে যদি আপনার কিডনির রোগের কারণ ধরা না পড়ে তাহলে কিন্তু কিডনি বায়োপসি অত্যন্ত জরুরি। কিন্তু কারণটা হচ্ছে যে কারণের ভিত্তিতেই কিডনির রোগের চিকিৎসা হয়। বাজারে যে 2-3টে ওষুধ আছে এখন খুব বেশি প্রচলিত, সেই ওষুধের মাধ্যমে কিন্তু ক্রিয়েটিনিন কমে না, বা প্রাথমিক অবস্থাতে ক্রিয়েটিনিন কমলেও সেটা কিন্তু আবার আস্তে আস্তে বাড়তে পারে এবং সেখানে আলটিমেটলি ডায়ালিসিস বা ট্রান্সপ্ল্যান্টের দরকার হতে পারে। সুতরাং যেখানে কিডনি রোগের কারণটা বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে কিডনি বায়োপসি করা অত্যন্ত জরুরি এবং কিডনির স্বাস্থ্য বায়োপসির মাধ্যমে রোগটা জেনে চিকিৎসা করলে উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ডাক্তার, আরেকটা বিষয় যে এক এক জায়গায় কিডনি যখন আমরা টেস্ট করছে তখন দেখছি এক একটা জায়গায় এক এক রকম রেজাল্ট আসছে, এটা একটা ব্যক্তির ক্ষেত্রে কেন হয় বা এটার কারণটা কি? ক্রিয়েটিনের মাত্রা বিভিন্ন ল্যাবে খুব বেশি ডিফার হওয়া উচিত নয়, কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে, বিশেষ করে এটা আমাদের পশ্চিমবঙ্গ বা
বাংলাদেশের পেশেন্টের জন্য, যেটা আমরা বাংলায় ইন্টারভিউ দিচ্ছি বলেই বলছি, যে আমাদের পক্ষে ট্রিটমেন্ট করা খুব কঠিন হয়ে যায় যখন পেশেন্টরা বিভিন্ন জায়গায় চিকিৎসা করেন, মানে টেস্ট করান, এবং NABL ল্যাব নয় এরকম কিছু ল্যাব থেকে টেস্ট করান তাদের সুবিধের জন্য, কম খরচের জন্য, বাড়ি থেকে নিয়ে যাবে এই সব ব্যবস্থার জন্য, সুবিধের জন্য করেন। কিন্তু দেখবেন পেশেন্টরা যখন সাউথ ইন্ডিয়াতে যাচ্ছেন বড় বড় ইনস্টিটিউটগুলোতে, সেই ইনস্টিটিউটগুলো কিন্তু NABL মানে স্ট্যান্ডার্ডাইজড ল্যাব, এবং তারা যখন বছরে 2বার 3বার 4বার যাচ্ছেন একই ল্যাবে একই রকমভাবে টেস্ট হচ্ছে। সুতরাং স্ট্যান্ডার্ডাইজেশনটা থাকা খুবই জরুরি, যেটা সাউথে গিয়ে হচ্ছে সেটা আমাদের এখানেও করতে হবে, এবং একইভাবে NABL ল্যাবে একই ল্যাবে টেস্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফর লজিস্টিক্স ইস্যুস আমরা কিছুটা কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু খুব বেশি কম্প্রোমাইজ করা উচিত নয়। যে একবার আপনি কলকাতার একটা স্ট্যান্ডার্ড NABL ল্যাবে টেস্ট করালেন আর পরেরটা করালেন বীরভূমের কোনো একটা গ্রামে বা নদিয়ার কোনো একটা গ্রামে। সুতরাং কিডনি রোগের ট্রিটমেন্ট, যেটা ক্রনিক কিডনি ডিজিজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কোন ল্যাব থেকে টেস্ট করাচ্ছেন সেটা জানা অত্যন্ত জরুরি। তার কারণ হচ্ছে এই যে স্ট্যান্ডার্ডাইজেশন কেন একটু খরচ বেশি কেন হয়, তার কারণ হচ্ছে যে ওনারা যে টেস্ট করছেন, যেভাবে ব্লাড নিচ্ছেন, যেভাবে ব্লাড প্রিজার্ভ করছেন, সবগুলোর মধ্যে একটা স্ট্যান্ডার্ডাইজেশন থাকে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা জিনিস খুব স্পষ্ট ডাক্তারবাবু বললেন যে কিডনির যখন আপনার সমস্যা হচ্ছে বা কিডনি বিকল হচ্ছে কিনা, কোনো রকম রোগ হচ্ছে কিনা, সেটা কিন্তু সব ক্ষেত্রে বোঝা যায় না। তার জন্য কিন্তু ডায়াবেটিস বা প্রেশারের রোগীরা তারা কিন্তু নিয়মিত কিডনির পরীক্ষা করতে হবে। ডাক্তারবাবুর এই পরামর্শগুলো যদি আমরা মেনে চলতে পারি, আপনারা যদি মেনে চলতে পারেন দর্শক বন্ধু, তাহলে কিন্তু আপনি কিডনির রোগে, বড় কোনো রোগে আক্রান্ত হওয়ার আগেই সেই রোগটাকে আপনি ধরে ফেলতে পারবেন এবং কিডনির একটা বড় রোগ এড়িয়েও যেতে পারবেন। আপনার সুস্থতার জন্য এটা কিন্তু ভীষণভাবে জরুরি। আর কিডনি সমস্যা সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন থাকলে দর্শক বন্ধু আপনারা আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা আপনাদের প্রশ্ন নিয়ে আবার ডাক্তারবাবুর পরামর্শ নেব এবং সেই উপদেশ আপনাদের কাছে পৌঁছে দেব। অনেক ধন্যবাদ।